হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা নিয়ে পাস কোর্সে পড়ছো, অর্থাৎ জেনারেলে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের আজকে এটা প্রথম ক্লাস। অর্থাৎ সেমিস্টার ওয়ানে তোমাদের যে সাজেশান দিয়েছিলাম রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের, সেই সাজেশানের প্রথম ক্লাস। অর্থাৎ প্রথম যে প্রশ্নটা আমি আলোচনা করব, দেখো যে রাষ্ট্রবিজ্ঞান পাঠের আলোচনায় নীতিবাচক বা আদর্শনিষ্ঠ দৃষ্টিভঙ্গি আলোচনা করো, যেটাকে ইংরাজিতে নর্মেটিভ অ্যাপ্রোচ বলা হয়ে থাকে। এটা তোমাদের মডিউল ওয়ানের প্রশ্ন, অর্থাৎ তোমাদের মডিউল ওয়ান মডিউল টু যে হয়ে থাকে, মডিউল ওয়ানের প্রশ্ন। এটা তোমাদের 10 নম্বর এবং 15 নম্বর দুরকমভাবেই তোমাদের আসতে পারে এবছরে। এবারে 10 নম্বরের এলে কিভাবে লিখবে, 15 নম্বরের এলে কিভাবে লিখবে, সম্পূর্ণ বিষয়টা আজকে আলোচনা করব। তোমাদের আমি প্রথমে এই নর্মেটিভ অ্যাপ্রোচ অর্থাৎ নীতিবাচক দৃষ্টিভঙ্গিটা ব্যাখ্যা করে দেব, অর্থাৎ কাকে বলে সেটা বলবো, এবং তারপরে তোমাদের আমি নোটটা কিভাবে সাজিয়ে লিখতে হবে সেটা বলবো। তারপরে তোমরা নোটটা পাবে। তার আগে বলে রাখি, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস শুরু হয়েছে। অর্থাৎ তোমরা যারা সেমিস্টার ওয়ানে পড়ছো, তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস সাবজেক্টের অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা এই নম্বরটায় যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। সপ্তাহে 2টো করে ক্লাস পাবে একটা সাবজেক্ট পিছু, অর্থাৎ প্রতিটা সাবজেক্টে 2টো করে ক্লাস হয়ে থাকে। আর তার জন্য তোমাদের মাসে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য 200 টাকা করে ফিস দিতে হবে। অর্থাৎ একটা সাবজেক্টে তুমি পড়াশোনা করলে 200 টাকা, দুটো সাবজেক্টে পড়াশোনা করলে তোমাকে 400 টাকা দিতে হবে। আর অনলাইনটা এই কারণেই ভালো, কারণ তোমরা যারা অন্য কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়েছো কিন্তু তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাশে আছে, তোমরা ভাবছো বেশি পড়াশোনা করবে না, তাহলে তোমরা অনলাইনে অ্যাডমিশান নিতে পারো। কারণ তোমাদের জিই কোর্স আছে, আর এখানে অনলাইনে যেটুকু তোমাদের করানো হবে একদম সলিডভাবে, অর্থাৎ সেটা পরীক্ষার জন্যই, পরীক্ষায় সম্পূর্ণ তোমরা কমন পাবে। আর জেনারেলে যারা পড়ছো রাষ্ট্রবিজ্ঞান পাশে, তোমাদের জন্য যদি তোমরা ভাবো কম সময়ের মধ্যে নিজেকে বেশি করে তৈরি করবে, তাহলে আজই তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিয়ে নাও। যাই হোক, আজকের ক্লাসটা তোমরা দেখো, এটা তোমাদের 1 নম্বর ক্লাস। তোমরা কমেন্টে জানাবে কেমন লাগে। তার আগে একটু বলে রাখি, যারা তোমরা স্টেট ইউনিভার্সিটি আছো, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আছো, বর্ধমান ইউনিভার্সিটি আছো, কল্যাণী ইউনিভার্সিটি আছো, এই সব ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের চিন্তার কোনো কারণ নেই। কারণ তোমাদের নোট তৈরির কাজ কিন্তু সাজেশান এবং নোট তৈরির কাজ চলছে। সামনে 1 মাসের মধ্যেই তোমরা স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। তোমাদের জন্য কোনো অনলাইন কোচিংয়ের আমি ব্যবস্থা করতে পারবো না, কিন্তু তোমরা স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। কিছু টাকা পে করে সেসব স্টাডি মেটেরিয়ালগুলো তোমরা পরবর্তীকালে কালেক্ট করে নিতে পারবে। চলো, নর্মেটিভ অ্যাপ্রোচটা আজকে আমরা বুঝে নিই, অর্থাৎ নীতিবাচক দৃষ্টিভঙ্গিটা কি। এই যে একটা ওয়ার্ড তোমাদের লিখেছি, একটা সেন্টেন্স আমি লিখেছি, মূল্যবোধ কেন্দ্রিক আলোচনা, এইটুকু মাথায় থাকলেই তোমাদের যথেষ্ট। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান পাঠে বিভিন্ন দৃষ্টিভঙ্গি হয়। যেমন তোমরা ক্লাস 12-এ পড়ে এসেছো মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি, আচরণবাদটা ক্লাস 11-এ কিছুটা পড়েছো। সেই রকম তোমাদের এটা হচ্ছে নর্মেটিভ অ্যাপ্রোচ বা আদর্শনিষ্ঠ দৃষ্টিভঙ্গি বা নেতিবাচক দৃষ্টিভঙ্গি। এখানে রাষ্ট্রের যেসব প্রতিষ্ঠান আছে, অর্থাৎ রাজনীতিতে কি করা উচিত এবং কি করা উচিত নয়, সেই সব বিষয় নিয়ে আলোচনা করে। বিষয়টা ভালো করে বুঝবে যে রাজনৈতিক প্রতিষ্ঠানকে বিশ্লেষণ করে, রাজনৈতিক প্রতিষ্ঠানের যে কাজ, সেই কাজগুলো নীতিবাচক দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করে রাষ্ট্রবিজ্ঞানে অর্থাৎ রাজনীতিতে কি করা উচিত এবং কি করা উচিত নয় সেটা আলোচনা করে। তারপরে যেটা করা উচিত তার পক্ষে মত প্রকাশ করে। এটাই হচ্ছে আমাদের নর্মেটিভ অ্যাপ্রোচ বা আদর্শনিষ্ঠ দৃষ্টিভঙ্গি বা নীতিবাচক দৃষ্টিভঙ্গি। তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারলে যে রাষ্ট্রবিজ্ঞান পাঠে মূল্যবোধ কেন্দ্রিক আলোচনা করে থাকে নীতিবাচক দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক প্রতিষ্ঠানের কার্যাবলী বিশ্লেষণ করে কোনটা ভালো কোনটা খারাপ আলাদা করে, তারপরে ভালোকে সমর্থন করার নাম হচ্ছে নীতিবাচক দৃষ্টিভঙ্গি। এইটুকুনি কনসেপ্ট, এখানে বেশি কিছু নয়। এইটুকুনি কনসেপ্ট তোমাদের খেয়াল রাখতে হবে যে নেতিবাচক দৃষ্টিভঙ্গিটা কি। এবারে এই নোটটাকে কিভাবে সাজাতে হবে, সাজানোর ক্ষেত্রে তোমাদের প্রথমে লিখতে হবে ভূমিকা, তারপর লিখতে হবে সংজ্ঞা, তারপরে সমর্থক, তারপরে বৈশিষ্ট্য, শেষে সমালোচনা। ভূমিকায় কি লিখবে, একটা ইন্ট্রোডাকশান দেবে। নোটটাই তোমরা পেয়ে যাবে সেটা, যে কিভাবে একটা ইন্ট্রোডাকশান দেওয়া যায়।
তারপরে সংজ্ঞা অর্থাৎ এই অ্যাপ্রোচটায় কি বলা হচ্ছে সেটা লিখতে হবে। তারপরে সমর্থক, কারা সমর্থন করেছে আমি লিখেছি, প্লেটো, অ্যারিস্টটল, রুসো, তিনজনের নাম লিখেছি, আরও সমর্থকের নাম তোমরা নোটটাই পাবে। তারপরে বৈশিষ্ট্য অর্থাৎ নীতিবাচক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য কী কী বৈশিষ্ট্য, কী কী বৈশিষ্ট্যের কথা নীতিবাচক দৃষ্টিভঙ্গিতে বলা হয়েছে। যেমন 1 নম্বর বৈশিষ্ট্য তোমরা শুনে রাখো, নোটে পাবে, তাও শুনে রাখো, যে সামাজিক নীতি এমনভাবে প্রয়োগ করা হবে যাতে সমাজের মানুষের মঙ্গল হয়। চাহিদার তৃপ্তি হলে মানুষের মঙ্গল সাধন হবে। তাহলে কি, যে সামাজিক নীতি এমনভাবে প্রয়োগ করা হবে যাতে মানুষের মঙ্গল হয়, আর মানুষের যে চাহিদা আছে সেই চাহিদার তৃপ্তি হলে, চাহিদাটা পূরণ হলে মানুষের কি হবে, মঙ্গল হবে। এখানে চাহিদাকে কিন্তু কোনো সংকীর্ণ চাহিদা অর্থাৎ ব্যক্তিগত চাহিদার কথা বলা হয়নি, এটা খেয়াল রাখতে হবে। নেক্সট বৈশিষ্ট্য তোমরা পাবে, নেতিবাচক দৃষ্টিভঙ্গি মনে করে কল্যাণ সাধন করাই যথেষ্ট নয়, দেখতে হবে সেই কল্যাণের সুফল যাতে সর্বাধিক সংখ্যক মানুষ ভোগ করতে পারে, অর্থাৎ 2-1 জনের কল্যাণ হবে নয়, বেশি মানুষের কল্যাণের কথা এই নর্মেটিভ অ্যাপ্রোচে বলা হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। নেক্সট পয়েন্ট তোমরা যেটা পাবে, নেতিবাচক দৃষ্টিভঙ্গি মনে করে যে এই কল্যাণের দায়িত্ব কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিতে পারবে না, এই কল্যাণের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে, ঠিক আছে। তারপরে এই যে পয়েন্টগুলো তোমরা লিখবে। তারপরে নেক্সট আমরা সমালোচনা লিখব, অর্থাৎ নেতিবাচক দৃষ্টিভঙ্গির যে সমালোচনা সেটা লিখব। তারপরে আরও একটা পয়েন্ট আমি অ্যাড করে দেবো নোটে, সেটা হচ্ছে মূল্যায়ন, ঠিক আছে। এইভাবে তোমরা লিখবে। এবার যদি 10 নম্বরের নোটটা আসে তাহলে কি করবে, তখন ভূমিকাটা একটু ছোট করে লিখবে, এই পার্টটা তোমাকে সম্পূর্ণ দিতে হবে, অর্থাৎ কি বলা হচ্ছে এই পার্টটা দিতে হবে, এই পার্টটা তখন এই পার্টের সাথে অ্যাড করে দেবে এবং বৈশিষ্ট্যটা তোমাদের কমপ্লিট দিতে হবে এবং সমালোচনা মূল্যায়ন সংক্ষিপ্ত করে দেবে। তাহলে বুঝতে পারলে 15 নম্বরের যদি আসে তাহলে এই নোটটায় যা আলোচনা আছে সব দেবে, যদি 10 নম্বরের আসে সংজ্ঞাটা ভালো করে দিতে হবে, বৈশিষ্ট্যটা ভালো করে দিতে হবে, তারপর সমর্থক, সমালোচনা, মূল্যায়ন, ভূমিকা এইগুলো ছোট করে দিলে কিন্তু চলে যাবে। চলো তাহলে নোটটা দেখে নাও। আর আবারও বললাম, ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস শুরু হয়েছে, ঠিক আছে, তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো, ঠিক আছে। চলো তাহলে তোমরা নোটটা দেখে নাও এবং কমেন্টে অবশ্যই জানাবে ক্লাস কেমন। প্রথমে তোমাদের ভূমিকা লিখতে হবে। ভূমিকাতে কি লিখবে দেখো, অধ্যাপক লর্ড ব্রাইস বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান, তাই রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্রে বিভিন্ন দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়। দৃষ্টিভঙ্গি বলতে বোঝায় কোনো বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণের ধারা। কি বললাম, দৃষ্টিভঙ্গি বলতে বোঝায় কোনো বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণের ধারা, এই ধারার পরিবর্তন ঘটতে পারে। বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান, সমাজের পরিবর্তন ঘটে, পুরাতন দৃষ্টিভঙ্গির পরিবর্তে নতুন দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। অধ্যাপক অ্যানালবল দৃষ্টিভঙ্গিকে দুটি ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি আর একটা হচ্ছে অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি। আমাদের আলোচ্য বিষয় কি, নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি। দেখো পয়েন্ট করবে, নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি। নীতিবাচক দৃষ্টিভঙ্গি একটি মূল্যবোধ কেন্দ্রিক আলোচনা। এই দৃষ্টিভঙ্গিতে রাজনৈতিক প্রতিষ্ঠান বিশ্লেষণ করার সময় তার নৈতিক দিক, মূল্যবোধের দিক এবং ভালো মন্দের দিক নিয়ে আলোচনা করে, অর্থাৎ রাজনীতি আলোচনার সময় কোনটা ভালো কোনটা মন্দ তার পার্থক্য করা হয়। এই পার্থক্যের প্রেক্ষাপটে ভালোকে সমর্থন করার পদ্ধতিকে বলে নীতিবাচক দৃষ্টিভঙ্গি। তারপরে দেখো, অধ্যাপক থার্নডাইকের ভাষায় বলা যায়, অধ্যাপক থর্নডাইক, এটা হবে থ দন্তান্ন থন, ঠিক আছে, এই স্পেলিংটা লিখবে, থ দন্তান্ন। থর্নডাইকের ভাষায় বলা যায়, যা করা উচিত বা কাম্য তার পক্ষে মতামত প্রকাশ করাকে বলে নীতিবাচক দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গির সমর্থকরা মূল্যবোধের ওপর গুরুত্ব দিতে চায়। তারপরে দেখো, বাস্তবে কি ঘটেছে তার দিকে লক্ষ্য না রেখে কি ঘটা উচিত তা নিয়ে আলোচনা করে। সেদিক থেকে আমরা বলতে পারি, নীতি, আদর্শ ও মূল্যবোধের ওপর অগ্রাধিকার দিয়ে যে দৃষ্টিভঙ্গি রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করতে চায় তাকে নীতিবাচক দৃষ্টিভঙ্গি বলে। তারপরে আছে এই দৃষ্টিভঙ্গির সমর্থক। নেতিবাচক দৃষ্টিভঙ্গির বিশিষ্ট সমর্থক হলেন
গ্রিক দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটল। এই দৃষ্টিভঙ্গিতে প্লেটো একটি আদর্শ রাষ্ট্রের কল্পনা করেছিলেন এবং মূল্যবোধের ওপর ভিত্তি করে এই আদর্শ রাষ্ট্রের রূপরেখা তৈরি করেছেন। প্লেটো, অ্যারিস্টটল, রুসো প্রভৃতি দার্শনিকরা মূল্যবোধ এবং নৈতিকতাকে রাজনৈতিক চত্বর থেকে বিসর্জন দিতে চাননি এবং এগুলি প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রকে ব্যবহার করতে চেয়েছেন। তাদের মতে রাষ্ট্রবিজ্ঞান যদি মূল্যবোধ ও নীতিবোধ থেকে সরে যায় তাহলে সুনাগরিক তৈরি হবে না। সুনাগরিক না হলে রাষ্ট্রের উদ্দেশ্য ব্যর্থ হবে। এবারে লিখতে হবে তোমাদের নীতিবাচক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য। সেখানে কি লিখবে দেখো, প্রথমত সামাজিক নীতি এমনভাবে প্রয়োগ করতে হবে যাতে সমাজের মানুষের মঙ্গল হয়। চাহিদার তৃপ্তি সাধন হলে মানুষের মঙ্গল সাধন হবে মনে করা হয়। চাহিদার তৃপ্তি সাধন হলে মানুষের মঙ্গল সাধন হবে মনে করা হয়। তারপরে দেখো, এখানে চাহিদাকে সংকীর্ণ অর্থে ব্যবহার করা উচিত নয়। সমাজের পক্ষে কল্যাণকর নয় এমন চাহিদার তৃপ্তি সাধন নীতিবাচক দৃষ্টিভঙ্গি সমর্থন করে না। সমাজের পক্ষে কল্যাণকর নয় এমন চাহিদার তৃপ্তি সাধন নীতিবাচক দৃষ্টিভঙ্গি সমর্থন করে না। দ্বিতীয়ত, নেতিবাচক দৃষ্টিভঙ্গি মনে করে কল্যাণ সাধন করা যথেষ্ট নয়, দেখতে হবে সেই কল্যাণের সুফল সব শ্রেণীর মানুষের মধ্যে বণ্টিত হচ্ছে কিনা। কিছু সংখ্যক ব্যক্তির চাহিদা পূরণ হবে এই বৈষম্য নেতিবাচক দৃষ্টিভঙ্গি অনুমোদন করে না। বলছে কিছু সংখ্যক ব্যক্তির চাহিদা পূরণ হবে এই বৈষম্য নেতিবাচক দৃষ্টিভঙ্গি অনুমোদন করে না। তারপরে তৃতীয় পয়েন্ট কি আছে দেখো, তৃতীয়ত নেতিবাচক দৃষ্টিভঙ্গি মনে করে কল্যাণের দায়িত্ব সরকারকে নিতে হবে। স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করতে পারে। স্বেচ্ছাসেবী সংগঠন কি কাজ করতে পারে। তারপরে পয়েন্ট চতুর্থ, নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে অনেকে আবার বিষয়গত দিক থেকে দেখেছেন। নেতিবাচক দৃষ্টিভঙ্গিকে অনেকে আবার বিষয়গত দিক থেকে দেখেছেন। ভোকাবুলারি অফ পলিটিক্স এ টি.ডি. ওয়েলডন রাজনৈতিক দর্শনকে এমন একটি পছন্দগত ধারা হিসাবে দেখেছেন যেখানে কোনোরূপ যুক্তিতর্ক নয়, কেউ শুধুমাত্র তার পছন্দকে নির্দেশ করতে পারে। এবারে সমালোচনা দেখো, সমালোচনায় কি বলা হচ্ছে। প্রথমত, সমালোচকরা মনে করেন নেতিবাচক দৃষ্টিভঙ্গি একটি অবাস্তব দৃষ্টিভঙ্গি। এই পদ্ধতি বাস্তব সমস্যার সমাধানের পথ দেখাতে পারেনি, তাই রাজনীতির ক্ষেত্রে এই দৃষ্টিভঙ্গি ব্যর্থ। দ্বিতীয়ত দেখো, অধ্যাপক মর্গেনথাউ বলেছেন বাস্তব রাজনীতি হলো শক্তির রাজনীতি। সমাজতত্ত্ববিদ ম্যাক্স ওয়েবার বলেছেন রাজনৈতিক দলগুলি ক্ষমতার দুর্গে বাস করতে চায়। রাজনীতিবিদরা ক্ষমতা অর্জন করতে চায়, সেখানে মূল্যবোধের কোনো স্থান নেই। সেক্ষেত্রে নেতিবাচক দৃষ্টিভঙ্গির গুরুত্বহীন হয়ে পড়েছে। তৃতীয় সমালোচনা দেখো, তৃতীয় সমালোচনায় কি লিখবে দেখো, মার্ক্সবাদীরা বলেছেন নেতিবাচক দৃষ্টিভঙ্গি হলো বুর্জোয়া দৃষ্টিভঙ্গি। তারা বলেছেন বাস্তববাদী দৃষ্টিভঙ্গি নিয়ে রাষ্ট্রবিজ্ঞানে বিজ্ঞানসম্মত আলোচনা করা সম্ভব। এই দৃষ্টিভঙ্গির জনপ্রিয়তা নেতিবাচক দৃষ্টিভঙ্গিকে দুর্বল করে দিয়েছে। এবারে মূল্যায়ন দেখো, সমালোচিত হলেও রাষ্ট্রবিজ্ঞানী ওয়াসাবি বলেছেন এই পদ্ধতির প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি। অধ্যাপক অ্যানালবল বলেছেন মূল্যবোধকে বাদ দিয়ে রাজনীতি সর্বজনীন স্বীকৃতি পাবে না। রাজনৈতিক তত্ত্ব মাত্রই কোনো মূল্যবোধ বা আদর্শ দ্বারা প্রভাবিত হয়। এই ছিল আজকের ক্লাস। কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাবে।